আজকের ক্লাসে আমরা এনটে ইউজিসি নেট 2025 হোম সায়েন্সের সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তবে ডিসকাস করার আগে আমরা ইউজিসি নেট সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জেনে নেব। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। টিউটর হোম সায়েন্স চ্যানেলে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সাম রিলেটেড বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিওস আপলোড করা হয়। আশা করি তোমাদের সেই ভিডিওসগুলো ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। উইদাউট এনি ডিলে চলো আজকের ক্লাস আমরা শুরু করব। প্রথমেই আমরা ইউজিসি নেট সম্পর্কে জেনে নেব। ইউজিসি নেট স্ট্যান্ডস ফর ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, which is conducted to determine the eligibility to become an assistant professor or get JRF to pursue PhD in an Indian university. এখানে বলেছে এই যে ইউজিসি নেট এক্সামটাকে কন্ডাক্ট করানো হচ্ছে তার মেন উদ্দেশ্যই হচ্ছে এরা এলিজিবিলিটি প্রোভাইড করছে বা এলিজিবিলিটি চেক করছে কিসের জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অথবা জেআরএফ প্রোভাইড করার জন্য, যাতে যে কোনো স্কলার বা যে কোনো ক্যান্ডিডেট ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে পিএইচডি পারসিউ করার জন্য অ্যাডমিশন নিতে পারে। তবে এই এক্সামে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেট মাস্টার্স কমপ্লিট করা বাধ্যতামূলক এবং পার্টিকুলার সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করে তাতে মিনিমাম 50% মার্কস থাকা বাধ্যতামূলক। তবেই তারা কি করতে পারবে, এই এক্সামে বসতে পারবে এবং নেট এবং জিআরএফ তারা পেতে পারবে। University Grant Commission National Eligibility Test covers 83 to 85 subjects. তাহলে এই পার্টিকুলার নেট এক্সামে কি করা হয়, এরা 83 থেকে 85টা সাবজেক্টস কভার করছে। আর আমরা যদি লাস্ট এক্সামের প্যাটার্ন দেখে থাকি 2024, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আপাতত এই এক্সামে দুটো পেপার তারা কভার করে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 যেটাকে আমরা জেনারেল পেপার বলতে পারি, যেটা প্রত্যেকটি সাবজেক্টের জন্য সমান হয়ে থাকে, সেম হয়ে থাকে, কিন্তু পেপার 2 সেটা সাবজেক্ট পেপার হয়ে থাকে, সেটা যার যেরকম সাবজেক্ট সেই অনুযায়ী ভ্যারি করবে। এবং এই এক্সামের ডিউরেশন হয়ে থাকে 3 ঘন্টা এবং টোটাল দুটো পেপার মিলিয়ে 150টা কোয়েশ্চেন থেকে থাকে, সেটাও থাকে এমসিকিউ প্যাটার্নে। এবং এনটিএ কি করে থাকে, এই এক্সামকে কন্ডাক্ট করিয়ে থাকে প্রত্যেক বছরে 6 মাসের গ্যাপে দুবার এক্সাম হয়, যেরকম একটা জুনে হয় এবং একটা ডিসেম্বরে হয়ে থাকে। The candidates need to qualify both papers, that are paper 1 and paper 2, in order to be eligible to qualify for the NTA UGC NET exam. তাহলে এই এক্সামটাকে কোয়ালিফাই করতে গেলে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পেপার 1 এবং পেপার 2 দুটোতেই কোয়ালিফাই মার্কস আনতে হবে এবং সেটা কত, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 40% এবং আদার ক্যাটাগরির জন্য মিনিমাম 35% মার্কস থাকতেই হবে। তবেই তারা এই এক্সামকে ক্র্যাক করতে পারবে এবং যখন তারা ক্র্যাক করে নিচ্ছে, আইদার তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অথবা তারা জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। এখন আমরা ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস নিয়ে ডিসকাস করব। স্লাইডটিতে লক্ষ্য করলে আমরা দেখতেই পাচ্ছি হোম সায়েন্সের সিলেবাসের মধ্যে টোটাল 10টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি রয়েছে ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট, সেকেন্ড ইউনিটটি রয়েছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, থার্ড রয়েছে টেক্সটাইল, ফোর্থ অ্যাপারেল ডিজাইন, ফিফথ রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার ইস্যুস, সিক্সথ হাউজিং অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন, সেভেন্থ চাইল্ড অর হিউম্যান ডেভেলপমেন্ট, এইথ ফ্যামিলি স্টাডিজ, ninth communication for development, and 10th extension management and community development. এই 10টা ইউনিটের মধ্যে আবার কিছু সাব ইউনিট রয়েছে। নেক্সট স্লাইডে আমরা সেই সাব ইউনিট নিয়ে আলোচনা করব এবং এই এক্সামে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে প্রত্যেকটি ইউনিট থেকে সেই সম্বন্ধেও আলোচনা করে নেব। ইউনিট 1, প্রথম ইউনিট 1 এর নাম কি রয়েছে দেখো, ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। ফুড সায়েন্স বলতে বুঝতেই পারছো যেখানে ফুড রিলেটেড সায়েন্স নিয়ে আলোচনা করা হবে। অতএব এর আন্ডারে কি কি সাব টপিকস রয়েছে দেখো, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। অবভিয়াসলি যেটাই বললাম, ফুড রিলেটেড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন মানে
ফুডের মধ্যে কি কি নিউট্রিশনাল সাবস্ট্যান্সেস বা কম্পোনেন্টস প্রেজেন্ট থাকবে সে রিলেটেড আলোচনা হবে। এছাড়াও কিছু নন নিউট্রিশনাল সাবস্ট্যান্সেস, কিছু অ্যান্টি নিউট্রিশনাল সাবস্ট্যান্সেস সেই রিলেটেড আলোচনা আমরা করব। ফাইটোকেমিক্যালস নিয়ে আলোচনা করতে পারি, ডায়েটারি ফাইবার নিয়ে আলোচনা করব এখানে। এছাড়াও প্রপার্টিজ অফ ফুড, একটা ফুডের কি কি প্রপার্টিজ থাকতে পারে। একটা ফুডের কিছু ফিজিক্যাল প্রপার্টি থাকে, কিছু কেমিক্যাল প্রপার্টি থাকে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, কোয়ালিটি ইভ্যালুয়েশন অফ ফুড, একটা ফুডকে যখন আমরা জাজ করছি যে একটা ফুডের কোয়ালিটি কিরকম, সেটা হাই কোয়ালিটি ফুড নাকি সেটা লো কোয়ালিটি ফুড নাকি মডারেট, তো সেটাকে জাজ করার দুরকম প্রসেস রয়েছে বা দুরকম টেকনিক রয়েছে, যেটাকে বলা হয় অবজেক্টিভ ইভ্যালুয়েশন আর সাবজেক্টিভ ইভ্যালুয়েশন। অবজেক্টিভ মানে বুঝতেই পারছো যে জিনিসটা স্ট্যান্ডার্ডাইজড হবে, মানে সবার ক্ষেত্রে সেম। সাপোজ আমি যদি কোনো একটা এক্সাম করছি, ওয়েট করছি, তো যদি কোনো একটা ফুডের ওজন 50 গ্রাম হয়, সেটা আমার কাছেও 50 গ্রাম, তোমার কাছেও 50 গ্রাম। কিন্তু অন্যদিকে সাবজেক্টিভ কথার অর্থ যেটা একজনের থেকে আরেকজনের ভ্যারি করবে, একজন সাবজেক্ট বা একজন ইন্ডিভিজুয়াল থেকে আরেকজন ইন্ডিভিজুয়ালের কাছে ভ্যারি করবে, যে জিনিসটা থেকে সাবজেক্টিভ বলা হয়ে থাকে। যেরকম ধরো টেস্ট, কোনো একটা ফুডকে যখন আমি টেস্ট করছি, সাপোজ আমি হয়তো খুব কম ঝাল সহ্য করতে পারি, যার কারণে সেই ফুডটা খাওয়ার পর আমার মনে হচ্ছে খুব বেশি ঝাল। আবার তুমি বা তোমার বন্ধু যখন সেই খাবারটাকে টেস্ট করছো, তখন তোমাদের অতটা ঝাল মনে হচ্ছে না। তাহলে কি হচ্ছে, টেস্ট পারসেপশন হচ্ছে কাইন্ড অফ ইভ্যালুয়েশন, যেটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতে পারে। নেক্সট আমরা কুকিং সম্পর্কে জানবো। কুকিং এর ডিফারেন্ট মেথড রয়েছে, কখনো আমরা ময়েস্ট হিট মেথডে কুক করে থাকি, কখনো ড্রাই হিট, আবার দুটোকে কম্বাইন করেও ইউজ করে থাকি। তাহলে সেই কুকিং এর সময় কি কি রকম টেকনিক আমরা অ্যাপ্লাই করব, যার সাহায্যে আমাদের ফুডের নিউট্রিশনাল ভ্যালু ইনক্রিজ করতে পারি আমরা ডেইলি লাইফে। বা কুকিং এর সময় অনেক আমরা ম্যাল প্র্যাকটিসেস করে থাকি, যেরকম আমরা কি করে থাকি, ব্লাঞ্চ করে থাকি, এবং ব্লাঞ্চ করার পর ওয়াটারকে ফেলে দিই। তাহলে সেই ওয়াটারের সাথে কি হয়, যত ওয়াটার সলিউবল ভাইটামিনস গুলো লিচ আউট হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা ক্রস কন্টামিনেশন করে থাকতে পারি, ইমপ্রপার হ্যান্ডলিং করতে পারি, বা হাইজিন মেনটেন নাও করা হয় অনেক সময়, যার ফলে নানা রকম প্রবলেম বা নানা রকম কন্টামিনেটেড ডিসঅর্ডার আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে সেটার প্রিভেন্ট কি করে আমরা করব, বা কি কি গুড হ্যাবিটস বা প্র্যাকটিসেস আমরা ইনক্লুড করব, সেটাও আমরা এখানে জেনে নেব। এছাড়াও আমরা ফুডকে কি করে প্রিজার্ভ করতে পারি সেই সম্পর্কেও আলোচনা করতে চলেছি, যে একটা ফুডকে আমরা শর্ট টার্ম কি লং টার্মের জন্য কি করে প্রিজার্ভ করতে পারি, কি কি ন্যাচারাল সাবস্ট্যান্সেস রয়েছে বা কি কি ন্যাচারাল অ্যাডিটিভস রয়েছে, যেটার সাহায্যে আমরা ফুডকে অনেক দিনের জন্য প্রিজার্ভ করে রাখতে পারি, বা কিছু কেমিক্যাল সাবস্ট্যান্সেস রয়েছে যেগুলো পারমিসেবল, যাদের সাহায্যে আমরা ফুডকে প্রিজার্ভ করে রাখতে পারি। কিছু পিগমেন্টস আমরা ইউজ করতে পারি, কিছু অ্যাডিটিভস, ডিপেন্ড করছে সেটা ন্যাচারাল হচ্ছে না কেমিক্যাল হচ্ছে। যদি সেটা কেমিক্যাল হয় তার লেভেল কতটা এবং কতটা মাত্রা উপরে গেলে সেটা কার্সিনোজেনিক হয়ে যাবে, যা হিউম্যান হেলথের ক্ষেত্রে অনেক বেশি হার্মফুল হবে, সেটাও আমরা এখানে আলোচনা করব। এছাড়াও আমরা এখানে ফুড সার্ভিস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো এখানে এর আন্ডারে কোনো সাবটপিকস নেই, বাট এটাও একটা ইম্পর্টেন্ট ইউনিট, এখান থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে, যেখানে ফুড সার্ভিস এস্টাবলিশমেন্টের কথা বলা হয়। কিছু কমার্শিয়াল থাকতে পারে, কিছু নন কমার্শিয়াল। অতএব জেনারেলি আমরা যদি কমার্শিয়ালকে হাইলাইট করি, তো আমরা দেখতে পাবো যে মেনু কাকে বলছে, কি করে একটা ফুড সার্ভিস ম্যানেজমেন্ট তুমি করবে, একটা এস্টাবলিশমেন্ট কি করে তুমি দাঁড় করাবে, কি কি রকম রিসার্চ করার প্রয়োজন হয়, কি কি প্ল্যানিং প্লটিং এর প্রয়োজন হয়, মেনুর সাহায্যে তুমি কি কি রিপ্রেজেন্ট করতে পারবে, ডিফারেন্ট টাইপস অফ মেনু, ডিফারেন্ট সার্ভিস স্টাইলস এটসেট্রা নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। সেকেন্ড ইউনিট রয়েছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। তার আন্ডারে প্রথম পয়েন্ট বলেছে ফুড গ্রুপস। তাহলে ফুড গ্রুপস বলতে বুঝতেই পারছো, ফুডকে যখন কতগুলো গ্রুপে ভাগ করে নেওয়া হচ্ছে বা ক্যাটেগরাইজ করে নেওয়া হচ্ছে। তো কিসের উপর বেস করে করা হয়, যে ফুডের কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে, বা তারা সেম ধরনের কিছু ফ্যামিলি থেকে বিলং করে থাকে, যেরকম সিরিয়াল অ্যান্ড সিরিয়াল প্রোডাক্টস, পালসেস অ্যান্ড লেগিউমস, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এরকম ভাবে তাদেরকে ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এটাকেই বলা হচ্ছে ফুড গ্রুপ, যেটা আমরা পরবর্তী দিনে ইন ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে ব্যালেন্স ডায়েট। বুঝতেই পারছো যে আমাদের ডেলি বেসিসে ব্যালেন্স ডায়েট ইনক্লুড করা উচিত আমাদের ডেলি ডায়েটে, যার সাহায্যে প্রত্যেকটি এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আমরা ইনটেক করতে পারবো।
যার মধ্যে কতটা পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থাকবে সেটা আমরা এখানে আলোচনা করব। এছাড়াও ফুড পিরামিড কি করে, আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমাদের ডেইলি ডায়েটে বা আমাদের ব্যালেন্স ডায়েটে কি কি রকম ভাবে আমাদের ফুডকে ইনক্লুড করা প্রয়োজন। এছাড়াও ম্যাক্রোনিউট্রিশন অ্যান্ড মাইক্রোনিউট্রিশন এই রিলেটেড আলোচনা করব। নেক্সট, নিউট্রিয়েন্টস। এই যে ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিশন আমরা পড়লাম, মানে কি, যেখানে নিউট্রিয়েন্টস এর কথা বোঝানো হচ্ছে, তাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা নিউট্রিয়েন্টকে ভাগ করতে পারছি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টে। তাদের রোল কি কি রয়েছে আমাদের বডিতে এবং কি কি রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস হতে পারে, এবং স্পেশালি রিকোয়ারমেন্ট ফর ইন্ডিয়ান্স মানে RDS এর কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, পাবলিক হেলথ নিউট্রিশন। বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কি কি রকম নিউট্রিশনাল হেলথ ইস্যুস চলছে বা কত রকম স্কিমস লঞ্চ করা হচ্ছে, এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এছাড়া নিউট্রিশন থ্রু লাইফ স্প্যান, মানে কনসেপশন থেকে শুরু করে একদম ডেথ পর্যন্ত আমাদের লাইফে যে প্রত্যেকটা লাইফ স্টেজেস রয়েছে, সেই প্রত্যেকটা স্টেজের জন্য কিছু পার্টিকুলার নিউট্রিশনাল গাইডলাইন রয়েছে, সেটা আমাদের করতে হবে। যেরকম গ্রোথের জন্য কনসেপশন থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ এই টাইমের মধ্যে আমাদের গ্রোথ কমপ্লিট হয়ে যায়, বাট আমরা ডেভেলপ থ্রু আউট দ্য লাইফ করতে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি রকম নিউট্রিশনাল কেয়ার প্রয়োজন। এছাড়া কিছু পার্টিকুলার টাইম, যেরকম প্রেগনেন্সি, ল্যাকটেশন, জেরিয়াট্রিক স্টেজ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি রকম ভাবে কেয়ার নেব, নিউট্রিশনাল গাইডলাইন মেনটেন করব, সেটা আমরা দেখব। এছাড়া ডায়েটেটিক্স বলতে আমরা ডেইলি ডায়েট বা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি থেরাপিউটিক ডায়েট নিয়ে আলোচনা করব, হসপিটাল ডায়েট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ডায়েটের নাম আমরা জানবো, যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজের ক্ষেত্রে আলোচনা করব আমরা। যেরকম আমরা হাইপার টেনশনের জন্য কিরকম ডায়েট প্রেফার করব, ডায়াবেটিক পেশেন্টের জন্য কিরকম ডায়েট প্রেফার করব, এই রিলেটেড এখানে আলোচনা করতে চাই। থার্ড ইউনিট হলো টেক্সটাইল। টেক্সটাইল ইউজিসি নেট এক্সামের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ইউনিট। রিসেন্টলি এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে ইউজিসি নেট এক্সামে এবং WB সেট এক্সামেও। আমাদের চ্যানেলে অলরেডি টেক্সটাইলের উপর একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে তোমাদের বেসিক ইন্ট্রোডাকশন, টেক্সটাইল টার্মিনোলজিস এবং টেক্সটাইল ফাইবারের ক্লাসিফিকেশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী দিনে আমরা ফাইবারের প্রপার্টিজ, ইয়ার্নের টাইপস, ডিফারেন্ট ফ্যাব্রিক মেকিং টেকনিক্স এ নিয়ে আলোচনা করব। এছাড়াও ডিফারেন্ট প্রসেস যেটা আমাদের ফ্যাব্রিক মেকিং এ হেল্প করে থাকে, যেরকম ডাইং প্রসেস, তার টাইপস, প্রিন্টিং প্রসেস, তার টাইপস। এছাড়াও আমরা ফিনিশিং টেকনিক সম্পর্কে আলোচনা করে নেব। ফোর্থ ইউনিট হলো অ্যাপারেল ডিজাইন। তো অলরেডি আমরা এর আগের ইউনিটে টেক্সটাইল নিয়ে আলোচনা করেছি, যেখানে ফাইবার থেকে ফ্যাব্রিক আমরা বানাচ্ছি। তো সেই ফ্যাব্রিকটিকে কি করে আমরা ক্লথে কনভার্ট করব, সেটাই আমরা এখানে পড়তে চলেছি। এছাড়াও ফ্যাশন টার্মিনোলজিস, ফ্যাশন সাইকেল, ফ্যাশন থিওরিজ, ফ্যাশন অ্যাডাপশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। বডি মেজারমেন্টস নিয়ে আলোচনা করব, বডি টাইপস নিয়ে আলোচনা করব, এটসেট্রা। ইউনিট 5 হলো রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার ইস্যুস। তো এক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের কনসেপ্ট, অ্যাপ্রোচেস ইত্যাদি নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের ডেইলি লাইফে, স্পেশালি আমাদের হোম লাইফে কি কি রকমের রিসোর্সেস আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের টাইম, এনার্জি, মানি, স্পেস এগুলোকে আমরা কি করে ইউজ করতে পারি, কি করে আমরা ডিসিশন নিতে পারি, কি করে আমরা প্ল্যানিং করতে পারি, বাজেটিং করতে পারি, এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব। ওয়ার্ক সিম্পলিফিকেশন টেকনিক নিয়ে ক্ষেত্রে আমরা আলোচনা করতে চলেছি। এছাড়াও সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টকে ইউজ করে কি করে আমরা ফিউচার জেনারেশনের জন্য আমরা রিসোর্সকে বাঁচিয়েও রাখতে পারবো এবং সাস্টেনেবল ওয়েতে রিসোর্সকে ইউজও করতে পারবো, এবং সাথে সাথে কনজিউমার ইস্যুস এই সম্পর্কেও আমরা ডিটেলসে পরবর্তী দিনে আলোচনা করব। 6 ইউনিটে রয়েছে হাউজিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং। অতএব এক্ষেত্রে আমরা একটা হাউজিং বা একটা বিল্ডিংকে যদি ডিজাইন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তার এলিমেন্টস কি কি রয়েছে, তার প্রিন্সিপালস বা গাইডলাইন্স কি কি রয়েছে সেটা আলোচনা করব। কালার নিয়ে আলোচনা করব, কালারের ডাইমেনশন, তার সাইকোলজিক্যাল ইফেক্টস, কালার স্কিমস। এছাড়াও স্পেস প্ল্যানিং, ডিজাইনিং, এছাড়াও একটা হাউজিং বা বিল্ডিং ডেভেলপ করার পর সেটা এনভায়রনমেন্টের উপর কি কি রকম ভাবে ইম্প্যাক্ট ফেলছে, একটা বিল্ডিং বা একটা হাউস কি করে তাকে গ্রিন রেটিং সিস্টেমের আন্ডারে ইনক্লুড করা যায়, এনার্জি এফিসিয়েন্সি ইন বিল্ডিং,
ইনডোর কমফোর্ট এটসেট্রা নিয়ে এই ইউনিটে আলোচনা করা হবে। 7th ইউনিট হলো চাইল্ড অর হিউম্যান ডেভেলপমেন্ট। এই স্টেজে বা এই ইউনিটে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট বা একটা হিউম্যান লাইফের প্রত্যেকটা স্টেজ নিয়ে আলোচনা করতে চলেছি। ফ্রম কনসেপশন থেকে টিল ডেথ পর্যন্ত এখানে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা স্টেজে কি কি রকম কেয়ার নেওয়া প্রয়োজন, কি কি রকম নারিশমেন্টের প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করা হবে। এবং একটা চাইল্ড যখন গ্রো করছে তার গ্রো করার জন্য বা তার ডেভেলপ করার জন্য কি কি রকম থিওরিজ রয়েছে সেই নিয়ে আলোচনা করব। ডিফারেন্ট লাইফ স্টেজেস থিওরিজ রয়েছে এক্ষেত্রে, কি কি রকম ভাবে তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, এই সমস্ত নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। এছাড়াও স্পেশাল নিডস, কেয়ার অ্যান্ড সাপোর্ট, স্পেশাল এডুকেশন, প্রিভেনশন অফ ডিসএবিলিটিস, রিহ্যাবিলিটেশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। এবং এই ইউনিটটি এনটিএ ইউজিসি নেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট, যেখান থেকে অনেক প্রশ্ন এক্সামে এসে থাকে। অতএব এই ইউনিটটিকে আমরা অনেক ডিটেলসে ভালো করে কভার করব। নেক্সট রয়েছে 8th ইউনিট ফ্যামিলি স্টাডিজ। বুঝতেই পারছো যেখানে আমরা ফ্যামিলি নিয়ে স্টাডি করব, যে একটা ফ্যামিলি স্টার্ট কি করে হচ্ছে, তার জন্য দরকার ম্যারেজ। তাহলে ম্যারেজ থেকে স্টার্ট করে তার ডিফারেন্ট ডাইনামিক্স নিয়ে আলোচনা করব, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাপ্রোচেস নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্যারেন্ট এডুকেশন, পজিটিভ প্যারেন্টিং, কমিউনিটি এডুকেশন, ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন, সিঙ্গেল প্যারেন্ট লাইফ, এই সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করব। 9th ইউনিট রয়েছে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট। তো অলরেডি আমরা জানি কমিউনিকেশন কথার অর্থ হলো যোগাযোগ বা যোগাযোগ স্থাপন করা। তাহলে সেক্ষেত্রে বেসিক্স অফ কমিউনিকেশন, নেচার, ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন, প্রসেস, মডেলস ইত্যাদি নিয়ে তো আমরা আলোচনা করবই। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিকেশনকে ইউজ করে আমরা কি করে কমিউনিটি ডেভেলপমেন্ট করতে পারি সেটা নিয়ে এখানে আলোচনা করব। এছাড়াও কমিউনিকেশনের ডিফারেন্ট থিওরিজ রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। 10th এবং সবশেষ ইউনিট রয়েছে এক্সটেনশন ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। তাহলে অলরেডি এর আগের ইউনিটে আমরা কমিউনিকেশন পড়ছিলাম, যেটা আমরা ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করছিলাম। তো এক্ষেত্রে এক্সটেনশনের কথা বলা হচ্ছে বা এক্সটেনশন এডুকেশনের কথা বলা হচ্ছে, যে ক্ষেত্রে আমরা আমাদের এডুকেশন সিস্টেম, যেটা আমাদের ফর্মাল এডুকেশন সিস্টেম, সেটাকে আমরা 4টে গণ্ডির থেকে বাইরে বের করে কি করে আমরা ডেইলি লাইফের ক্ষেত্রে বা যে সমস্ত নিডি পিপল রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে আমরা তাদের লাইফের জন্য যেটা ইম্পর্টেন্ট বা যেটা প্রয়োজনীয় সেই এডুকেশন প্রোভাইড করতে পারবো, তাদেরকে আমরা কি করে সাহায্য করতে পারবো, তাদের ডেইলি লাইফে কি করে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারবো, তাদের যে রিয়েল লাইফ প্রবলেম সলিউশন আমরা কি করে প্রোভাইড করতে পারবো। তো এই নিয়ে এই ইউনিটে আজকের ক্লাসে আমরা হোম সায়েন্সের সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস করলাম। পরবর্তী দিনে এই প্রত্যেকটি ইউনিটের ওপর টপিক ওয়াইজ ভিডিওস আপলোড হতে চলেছে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।